সকল লার্নার্স, ভিউয়ার্স এবং নেট এবং ডাব্লিউবি সেট এক্সাম প্রিপারেশনকারী সকল লার্নার্সকে বিএস জ্ঞান দর্পণ চ্যানেলে স্বাগত জানাই। আমার নাম বাসন্তী সামন্ত। আমি একজন এডুকেটর। আমার কাছে 12 বছরের অ্যাবাভ টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে। আমি 2 বার নেট কোয়ালিফাইড করেছি। তো এই নেট এবং ডাব্লিউবি সেটের পেপার 1 এবং এডুকেশন পেপার 2 উপরে আমি গাইড করে থাকি। সেরকমই আজকে একটি টপিক নিয়ে এসেছি, রিসার্চ হাইপোথেসিস। রিসার্চ হাইপোথেসিস এর উপরে আমরা ডিসকাশন করার আগে আমি একটু বলি, যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে, চ্যানেলটি জয়েন করে নেওয়া এবং সাবস্ক্রাইব করে নেওয়া। রিসার্চ হাইপোথেসিস হচ্ছে কি না, যে কোনো কাজ আমরা করতে গেলে প্রথমে পরিকল্পনার প্রয়োজন হয়। রিসার্চ একটা ব্রড লেভেলের একটি সায়েন্টিফিক ওয়ার্ক, যেখানে আমরা নতুন কিছু খুঁজতে চলেছি এবং সেই কাজটাকে সম্পূর্ণভাবে সাকসেস পেতে গেলে আমাদেরকে পরিকল্পনা মাফিক চলতে হবে। এই পরিকল্পনা মাফিককে রিসার্চ সায়েন্সের ভাষায় বা রিসার্চের ভাষায় বলা হয় হাইপোথেসিস। Hypothesis is a specific, testable prediction or explanation about the relationship between two or more variables in a study. That means কি না, দুটো ভ্যারিয়েবলস, দুটো চলের মধ্যে বা 2 থেকে বেশি চলের মধ্যে যখন আমরা রিলেশনশিপ দেখি, সম্পর্ক দেখছি এবং সেই সম্পর্ককে আমরা প্রেডিক্ট করছি, যে আমরা যে আশা করছি এই সম্পর্কটা সত্যি হবে, তো সেই আশা অনুরূপ আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করি। It forms the backbone of research, scientific research, guiding the researcher on what to test and how to test it. এটা রিসার্চারকে একটা গাইড দেয়, একটা সায়েন্টিফিক ওয়ে বলে দেয়, যা কি করে, কিভাবে তার রিসার্চটি সে টেস্ট করবে, কিভাবে সেই টেস্টের ফল সে নিশ্চিত হবে, তারপর সে কনক্লুশন সেখানে দেবে। তো এই হাইপোথেসিসের উপর নির্ভর করে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে তাদের মতামত দিয়েছেন। তার মধ্যে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ মতামত আমরা এখানে দেখে নেব। আর এ ফিশার একজন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং করেছিলেন, তার উপরে তিনি ডেফিনেশন দিচ্ছেন, এ হাইপোথেসিস ইজ আ টেস্টেবল স্টেটমেন্ট that predicts a relationship between variables used primarily in experimental and statistical analysis. আমরা যা পরীক্ষা করতে যাচ্ছি তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য একটি টেস্টেবল মানে যাকে টেস্ট করা যাবে, পরীক্ষা করা যাবে, এরকম স্টেটমেন্টগুলোকে নিয়ে আমরা কাজ করছি, যে আমাদেরকে প্রেডিকশন দিচ্ছে। ঠিক আছে, সিআর কোঠারি 2004 সায়েন্টিফিক রিসার্চ পার্সপেক্টিভে তিনি কি বলছেন না, এর হাইপোথেসিস ইজ আ প্রপোজিশন অর আ সেট অফ প্রপোজিশনালস পুট forward as a explanation for the occurrences of some specified group of phenomena. বলছে হাইপোথেসিস হচ্ছে এমন একটি প্রপোর্শন বা প্রপোর্শনের সেট, একটা আনুপাতিক। ঠিক আছে, আনুপাতিক আমরা জানি দুটো ইউনিটের মধ্যে, দুটো নাম্বারের মধ্যে অনুপাত আমরা ঠিক করি, সেটাকে কিভাবে আমরা ফরওয়ার্ড করব, তার এক্সপ্লেনেশন এবং কিভাবে সেখান থেকে আমরা কি পাবো, সকল কিছু আমরা এখানে করতে পারি। তারপর আরো একটি আমরা ডেফিনেশন দেখে নেব, যেটা হচ্ছে ডাব্লিউবি লরেন্স নিউম্যান, যেটা সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে তিনি বলেছিলেন, এ হাইপোথেসিস ইজ আ স্টেটমেন্ট অর কোশ্চেন দ্যাট ইজ টেস্টেড through empirical investigation to determine whether it can be supported. বলছে এম্পেরিক্যাল মানে কি, আমরা যাকে প্রমাণ করতে পারি। ঠিক আছে, এরকম কোনো তদন্তকে আমরা যখন নির্ধারণ করছি তাকে সাপোর্ট করার জন্য, এবং তার জন্য আমরা কতগুলি কোশ্চেন অ্যারেঞ্জ করছি, যার মধ্য দিয়ে আমরা যা করতে চাই সেটাকে প্রুভ করব,
ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে একটু ভালো করে দেখব। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি হাইপোথেসিস হচ্ছে গাইড, যা রিসার্চারকে গাইড করছে, ওয়ে দেখাচ্ছে যে কিভাবে সে রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ হাইপোথেসিস। হাইপোথেসিসের কমন ক্যারেক্টারিস্টিক্স কি হবে না, এটি টেস্টেবল হতে হবে। হাইপোথেসিস মাস্ট বি ক্যাপাবল টু বিং টেস্টেড থ্রু এক্সপেরিমেন্টেশন অর অবজারভেশন। ঠিক আছে, তাকে অবশ্যই টেস্ট করা যাবে এই রকম সক্ষম কোনো জিনিসকে নিতে হবে যা পরীক্ষালব্ধভাবে বা পর্যবেক্ষণভাবে দেখা যায়। Tentative statement, they can provisional meaning that serve as a starting point for further investigation। অর্থাৎ এমন একটি টেন্টেটিভ স্টেটমেন্ট মানে যার একটা প্রভিশন রয়েছে, যার যেটা স্টার্টিং পয়েন্ট থেকে একদম ফার্দার ইনভেস্টিগেশন পর্যন্ত যাকে নিয়ে যাওয়া যায়, এরকম কোনো প্রেডিকশন হতো। আমি এমন একটি হাইপোথেসিস বানালাম যেটা একটুখানি টেস্ট করার পরে একটা স্টেপ গেছে, আর পরে আর তাকে ফার্দার মুভ করা যাচ্ছে না, এরকম কোনো হাইপোথেসিস কিন্তু রিসার্চের ক্ষেত্রে চলবে না। রিসার্চ হচ্ছে কি বারবার, সেটা হচ্ছে রেপ্লিকেবল, বারবার একটি টেস্টকে করতে হবে, সেখান থেকে কি রেজাল্ট পাওয়া যায় এটাকে বারবার দেখতে হবে, তবেই সেখানে আমরা কনক্লুশনে পৌঁছাবো। একবার টেস্ট করলাম তারপরে আর কোনো রেজাল্ট আসছে না, তাহলে এরকম কোনো ফর্মুলা আমরা নেব না। প্রেডিক্টিভ নেচার, hypothesis often predict a relationship between variables। variables মানে হচ্ছে বলেছি চল, দুটো চল। অর্থাৎ একটি যদি আমি বলি একজন স্টুডেন্টের সাথে পড়াশোনা, স্টুডেন্ট এবং পড়াশোনা, তার মধ্যে একটা সম্পর্ক আমরা দেখতে চাইছি, তাহলে এরকম কোনো প্রেডিক্টিভ নেচারকে নিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যালসিফিয়েবিলিটি, যে কি যে ডিসপ্রুভেন, অর্থাৎ যাকে প্রুভ করা হয়নি এরকম কোনো হাইপোথেসিস রয়েছে সেটাকে গ্রহণ করতে হবে, যেটা প্রুভ হয়ে গেছে সেরকম কোনো হাইপোথেসিস আমরা নেব না। ক্রিয়েটিভ থট, hypotheses are often formed through creative thinking। অর্থাৎ আমাদের এমন হাইপোথেসিস বানাতে হবে, এমন পরিকল্পনা করতে হবে যার মাধ্যমে আমাদের ক্রিয়েটিভিটি, নতুনত্ব কিছু প্রকাশ পাবে, পার্টিকুলারলি ইন দ্য থিওরিটিক্যাল রিসার্চ। যে রিসার্চগুলো আমরা সায়েন্টিফিক রিসার্চ করি সেখানে তো অবশ্যই এগুলো দরকার। নেক্সট, কি এলিমেন্টস অফ হাইপোথেসিস। প্রেডিক্টিভ নেচার, আমি একটু আগে আলোচনা করেছি প্রেডিক্টিভ নেচার। এ হাইপোথেসিস প্রেডিক্টস অ্যান আউটকাম। ফর ইনস্ট্যান্স, ইট মে প্রেডিক্ট দ্যাট ইনক্রিজিং সানলাইট উইল কজ আ প্ল্যান্ট টু গ্রো টলার। অর্থাৎ আমরা এরকম একটা প্রেডিকশন করতে পারি, যে প্রেডিকশন কথার অর্থ হচ্ছে অনুমান করতে পারি, যে আমরা সানলাইট যদি বাড়ে তাহলে প্ল্যান্টের, উদ্ভিদের বৃদ্ধি হয়। তো এই রকম কোনো অনুমান দেখে আমাদেরকে সেই নেচারে আমাদেরকে হাইপোথেসিস বানাতে হবে। ইফ ফার্টিলাইজার ইজ অ্যাডেড টু সয়েল দেন প্ল্যান্ট গ্রোথ উইল ইনক্রিজ। যদি আমরা ফার্টিলাইজার ইউজ করি তাহলে সেখানে প্ল্যান্টের আরও বৃদ্ধি হতে পারে, এটাও ঠিক। তাহলে এই রকম প্রেডিকশন যুক্ত নেচার নিয়ে আমাদের কাজে এগোতে হবে। টেস্টেবল স্টেটমেন্ট কি, এ হাইপোথেসিস মাস্ট বি সামথিং দ্যাট ক্যান বি টেস্টেড থ্রু এক্সপেরিমেন্টেশন অর অবজারভেশন। অর্থাৎ এমন কোনো জিনিস নিতে হবে যাকে এক্সপেরিমেন্ট করা যাবে, বারবার পর্যবেক্ষণের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে ওখান থেকে রেজাল্ট নিতে হবে। এক্সাম্পল, মোর আওয়ার অফ স্টাডি লিড টু হায়ার এক্সাম স্কোর। হ্যাঁ, মোর আওয়ার, অধিক সময় ধরে যদি পড়াশোনা করা হয় তাহলে হায়ার এক্সাম স্কোর, এটা একজন স্টুডেন্টের উপরে দেখলে হবে না, অনেকগুলো স্টুডেন্ট নিয়ে তার উপরে যদি আমরা টেস্ট করি বা অবজার্ভ করি তাহলে আমরা এটা দেখতে পাবো। রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, hypotheses describe relationship between independent and dependent variables। আচ্ছা, এখানে দুটো কথা, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে কি যেটা স্বাধীন চল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কি যেটা হচ্ছে যার উপরে এফেক্ট দেখা হয়। ঠিক আছে,
এখানে স্টুডেন্টের উপরে আমরা এফেক্ট দেখছি যে তার পড়াশোনার এক্সাম স্কোর কি। তাহলে মোর স্টাডি, তাহলে আওয়ার অফ স্টাডি, তাহলে আওয়ার অফ স্টাডিটা আমরা যদি বাড়াই বা কমাই তাহলে তার প্রভাব কার উপরে পড়বে? রেজাল্টের উপরে পড়বে, স্কোরের উপরে পড়বে। তাহলে স্কোর হলো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর মোর আওয়ার অফ স্টাডি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ একে আমরা স্বাধীন, যাকে আমরা বাড়াতে পারি কমাতে পারি, এরকম কোনো যখন চল বা ভ্যারিয়েবলসকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস মানে মোর অফ স্টাডি, অনেকক্ষণ পড়াশোনা করলাম, তার প্রভাব যার উপরে দেখব, স্কোরের উপরে দেখব, স্টুডেন্টের স্কোর, সেটাই হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্টাডি আওয়ার, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এক্সাম স্কোর। রোল ইন রিসার্চ, কেন রিসার্চের মধ্যে হাইপোথেসিস কি কাজ করবে, কেন এর ভূমিকা রয়েছে? এ হাইপোথেসিস হেল্পস টু ন্যারো ডাউন দ্য স্কোপ অফ রিসার্চ বাই প্রোভাইডিং আ সায়েন্টিফিক ডাইরেকশন টু ইনভেস্টিগেট। অর্থাৎ কি, হাইপোথেসিস সাহায্য করে ন্যারো ডাউন করতে স্কোপগুলোকে অফ রিসার্চের আমি অনেক কিছু অবজেক্টিভ নিয়ে নিয়েছি, চারদিকে অনেক স্কোপ রয়েছে, সব স্কোপকে নিয়ে যদি আমি কাজ শুরু করি তাহলে আমার রিসার্চ কোনোদিনই কমপ্লিট হবে না। তাহলে আমার রিসার্চের এন্ডিং পয়েন্টে পৌঁছাতে গেলে আমাকে তার স্কোপগুলোকে, অবজেক্টিভসগুলোকে কমিয়ে ফেলতে হবে, অল্প কয়েকটি অবজেক্টিভ নিয়ে তা আমাদের রিসার্চ এগোতে হবে। এবং তাতে কি হবে, স্পেসিফিক একটা ডাইরেকশন পাবে ইনভেস্টিগেটর, যে রিসার্চার, সে একটা স্পেসিফিক ডাইরেকশন পাবে। ইট এনশিওর দ্য রিসার্চ ইজ focused and purpose driven, leading to more structured analysis and conclusion। একটা structured analysis, আমরা যে ডেটাগুলোকে নিয়ে অ্যানালিসিস করব, ইন্টারপ্রিটেশন করব, তাকে স্ট্রাকচার ফর্মে একটা প্রোভাইড করবে, কনক্লুশন দেবে। হ্যাঁ, এগুলো সব ফোকাস করতে রিসার্চারকে তার ফোকাসটা সঠিকভাবে করার জন্য ডাইরেকশন দেবে। The role of hypothesis in research is critical as it acts as a guiding framework for the research process. Research process এর একটা গাইডিং ফ্রেমওয়ার্ক হচ্ছে হাইপোথেসিস, যেটা রিসার্চে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া আমরা আরো কি কি কিছু দেখতে পারি, এই যে 13টি এখানে কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডগুলো ভালো করে একটু দেখে নেবে, এগুলোর উপরে প্রশ্নগুলো থাকে। গাইডেস দ্য রিসার্চ প্রসেস, ফর্ম the basis of for data collection, helps in formulating research objectives, promotes analytical thinking, facilitates hypothesis testing, establishes relationship between variables, provide a basis for statistical testing, reduce the researcher bias। researcher bias মানে কি, ভুল বা কোনো রিসার্চারের নিজস্ব কোনো মতামত, এগুলো যেন পড়ে না রিসার্চের উপরে, যেটা অবজেক্টিভ রিসার্চ হবে, যা রেজাল্ট সেটাই হবে রিসার্চ। রিসার্চার এর নিজের মতামত, নিজের রেজাল্ট বা নিজের কোনো বায়াসনেস দেওয়া যাবে না। অ্যান্ড it's the theory development provides a framework for research designed allow for replication for the study। অর্থাৎ যে স্টাডিকে আমরা করছি সেটার বারবার টেস্ট করলেও যেন একই রেজাল্ট আসে। facilitates focused literature review, assists the interpreting result কিভাবে ইন্টারপ্রিটেট করব সেগুলোর উপরেও প্রভাব ফেলে। ঠিক আছে, ইম্পর্টেন্ট টেস্টিং হাইপোথেসিস এখানে রয়েছে ভ্যালিডেটিং অ্যাজাম্পশন, ড্রয়িং ইনফারেন্স, ডিসিশন মেকিং, আইডেন্টিফাই রিলেশনশিপ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এগুলো সব হচ্ছে কিওয়ার্ড যেগুলো এক্সাম স্পেসিফিক, খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা হাইপোথেসিস কিভাবে টেস্ট করব। হাইপোথেসিস টেস্ট করার পূর্বে হাইপোথেসিসকে কি করতে হবে, ফর্মুলেট করতে হবে, কিভাবে প্রকল্প তৈরি করব, এই জায়গাটা ভালো করে বোঝার, এটার উপরে খুব প্রশ্ন থাকে। নাল হাইপোথেসিস আর অল্টারনেটিভ হাইপোথেসিস। নাল হাইপোথেসিস HO দিয়ে ডিনোট করা হয়। নাল কথার অর্থ হচ্ছে নেগেটিভ, নেই। No effect, a statement that ensure no effect or no difference।
ইট ইজ হোয়াট দ্য রিসার্চার এম টু টেস্ট। অর্থাৎ রিসার্চার চাইছেন না যে রিলেশনশিপটিকে দেখাতে যে যার কোনো প্রভাব নেই। যেমন এখানে বলছে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন এক্সাম স্কোর বিটুইন স্টুডেন্টস হু স্টাডি ফর 2 hours অ্যান্ড দোজ হু স্টাডি ফর 4 hours। যে রিসার্চার বলছেন যে এক্সাম স্কোরের সাথে 2 ঘন্টা পড়াশোনা যে করেছে বা 4 ঘন্টা পড়াশোনা করেছে সেটার কোনো প্রভাব পড়ে না। তো এইটা হচ্ছে নাল হাইপোথেসিস। অল্টারনেট হাইপোথেসিস কি হবে? এর অপোজিট হবে। এ স্টেটমেন্ট দ্যাট contradict the null hypothesis, suggesting that there is an effect or a difference। বলছে যে একটা স্টেটমেন্ট এমন করে বানাতে হবে যে কন্ট্রাডিক্ট করবে নাল হাইপোথেসিসকে খণ্ডন করার ক্ষমতা রাখবে এবং সাজেস্টিং করবে দ্য এফেক্ট। যেমন দেখে নিয়ে একটু উদাহরণে, স্টুডেন্ট হু স্টাডি ফর 4 hours স্কোর হায়ার দেন দোজ হু স্টাডি ফর 2 hours। যে 2 ঘন্টা পড়াশোনা করেছে তার তুলনায় 4 hours যে পড়াশোনা করেছে তার স্কোর অনেক বেশি। এটা তো সত্য, এটাই আমরা প্রুভ করতে চাইছি। আর নাল হাইপোথেসিস কি বলছে যে এর কোনো প্রভাব নেই। অর্থাৎ নাল হাইপোথেসিস যদি ঠিক হয় তাহলে আমার রিসার্চ এগোবে না। তাই নাল হাইপোথেসিস যাতে রিজেক্ট হয়, সব সময় রিসার্চারের লক্ষ্য সেদিকে থাকবে, নাল হাইপোথেসিসকে রিজেকশন করতে হবে। আমরা পরের ভিডিওতে বা এই স্লাইডে যদি থাকে আমরা দেখে নেব কিভাবে রিজেকশন করতে হয়। নেক্সট হচ্ছে সিলেক্ট সিগনিফিক্যান্ট লেভেল, যেটা আলফা দ্বারা ডিনোট করা হয়। প্রথমে সিগনিফিক্যান্ট লেভেলের একটা টি স্কোর ভ্যালু একটা টেবিল রয়েছে, সেটা আমরা একদিন সিগনিফিক্যান্ট লেভেল যদি পড়াশোনা করি সেখান থেকে আমরা দেখে নেব কিভাবে টি টেস্ট করতে হয়। তো এখানে এই যে লেভেলটা 0.05 অর্থাৎ 5% সিগনিফিক্যান্ট লেভেল থাকতে হবে। যেখানে প্রবাবিলিটি থাকবে রিজেকশনের অফ নাল হাইপোথেসিস। যদি আমার সিগনিফিক্যান্ট লেভেল 0.05 অর্থাৎ 5% হয় তাহলে সেখানে প্রবাবিলিটি থাকবে নাল হাইপোথেসিসকে রিজেকশন করা। যেখানে when it is actually true type 1 error। টাইপ 1 এরর, টাইপ 2 এরর এগুলো এই নাল হাইপোথেসিস টেস্টিং এর ক্ষেত্রে আছে। এগুলো ভালো করে পড়তে হবে। জাস্ট আজকে আমরা একটা ওভারঅল আইডিয়া নিচ্ছি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট। আমরা যে টেস্টগুলো রিসার্চের মধ্যে অ্যাপ্লাই করব সেই টেস্টগুলো, অর্থাৎ যেমন টি টেস্ট, অ্যানোভা, কাই স্কোয়ার, এফ টেস্ট, জেড টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট আছে। সেই টেস্টগুলোকে আমাকে সিলেকশন করতে হবে আগে থেকে যে আমি কোন টেস্ট নিয়ে কাজ শুরু করব। এটার আবার নিয়ম আছে। ইউজ টি টেস্ট ফর কম্পেয়ারিং মিন অফ 2 গ্রুপ। ধরো দুটো গ্রুপ নিয়েছি, একটি গ্রুপকে আমি কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল টেকনোলজিতে পড়াশোনা করাচ্ছি, টিচিং দিচ্ছি, আর একটি নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতে আমরা টিচিং দিচ্ছি। তাহলে দুজনের মধ্যে পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার পরে তাদের পরীক্ষার যে মিন আসবে সেই মিন গ্রুপকে যখন টি টেস্টের মাধ্যমে আমরা কম্পেয়ার করব তখন যে রেজাল্ট থাকবে সেই রেজাল্ট দেখে আমরা কি করব, সিগনিফিক্যান্ট লেভেল ঠিক করে আমরা সেখানে নাল হাইপোথেসিসকে রিজেকশন করব, অল্টারনেট হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, তো এইগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট কি আছে সেটাকে আগে সিলেকশন করতে হয়। নেক্সট কি করতে হবে, কালেক্ট অ্যান্ড অর্গানাইজ ডেটা। যে ডেটাগুলো রয়েছে কোয়ান্টিটেটিভ ডেটা দ্যাট ইজ রেলিভেন্ট টু দ্য হাইপোথেসিস, সেগুলোর জন্য ডেটা কালেকশন করতে হবে। ক্যালকুলেট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে কি যে আমরা ডেটাগুলোকে নিয়েছি সেগুলোকে সঠিকভাবে ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন সঠিক করে মিন, মোড, মিডিয়া এগুলো বের করা, এছাড়া কোরিলেশন বের করা, এইসব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। তো টি টেস্ট, ক্যালকুলেশন, টি ভ্যালু বেসড অন স্যাম্পল ডেটা। তো এইগুলোর জন্য আমরা ওয়েদার রিজেকশন বা অ্যাকসেপ্ট আমরা নাল হাইপোথেসিসকে করব। কম্পেয়ার দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স উইথ আ ক্রিটিক্যাল ভ্যালু।
অর্থাৎ কম্পেয়ার করতে হবে যে আমরা টেস্ট করেছি, অর্থাৎ কি টেস্ট করলাম, এবং তার সাথে যে ক্রিটিক্যাল ভ্যালু রয়েছে সেই ভ্যালুকে কম্পারিজন করতে হবে, অর্থাৎ তুলনা করতে হবে। দিলে আমরা সেখানে নাল হাইপোথেসিসকে রিজেকশন করতে পারবো। মেক আ ডিসিশন, রিজেক্ট নাল হাইপোথেসিস, ফেলিওর টু রিজেক্ট নাল হাইপোথেসিস। আমরা নাল হাইপোথেসিসকে রিজেক্ট করে দিয়েছি এরকম ডিসিশন, তার জন্য সাপোর্টিং কি টেস্ট আমাদের করতে হবে, কত দূর স্কোর গেলে আমরা নাল হাইপোথেসিসকে রিজেকশন করতে পারবো। আর নাল হাইপোথেসিসকে আমরা রিজেকশন করতে ফেল হচ্ছি, তখন আমাদের ক্রিটিক্যাল ভ্যালু কি রয়েছে সেটাকেও আমরা দেখাতে হবে। রিপোর্ট দ্য রেজাল্ট, এরপর আমরা তার বেসিসে আমরা রেজাল্টটা রিপোর্টিং করব। ঠিক আছে, এক্সাম্পল, উই রিজেক্ট নাল হাইপোথেসিস অ্যাট দ্য 0.05 significant level. There is evidence for study for the 4-hour lead to higher test score. অর্থাৎ নাল হাইপোথেসিস যখন সিগনিফিক্যান্ট লেভেল 0.05 এর রয়েছে তখন নাল হাইপোথেসিস রিজেক্ট হয়ে গেল। তখন আমাদের এভিডেন্স প্রমাণ কি করলো যে 4 আওয়ার্স স্টাডি করলে স্কোর বাড়ে, এটা প্রুভ হয়ে গেল, অর্থাৎ অল্টারনেট হাইপোথেসিস আমরা এখানে প্রুভ করতে পারলাম। ভেরিয়েবলস ইন হাইপোথেসিস, হাইপোথেসিস পড়তে গেলে কতগুলি ভেরিয়েবলস আমি দুটোই অলরেডি আলোচনা করে দিয়েছি, যেটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস মানে হচ্ছে কজ ফ্যাক্টর, যাকে ম্যানিপুলেট করা যায়। ম্যানিপুলেট মানে কি, রিসার্চার বাড়াতে পারে কমাতে পারে। এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস মানে হচ্ছে কি, যার আউটকাম দেখা হয়, ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর প্রভাব দেখা হয় যার উপরে, সেটাই হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। এছাড়া রয়েছে আরো অনেক রকমের ভ্যারিয়েবলস, যার মধ্যে একটি হচ্ছে কন্ট্রোলড ভ্যারিয়েবলস। কন্ট্রোল ভ্যারিয়েবলস কি না, যে সকল ভ্যারিয়েবলস গুলো কনস্ট্যান্ট থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট টু অ্যাভয়েড ইনফ্লুয়েন্স দ্য রেজাল্ট। অর্থাৎ কিছু চল আছে, যেমন আমি উদাহরণটা দিই, ইন দ্য প্ল্যান্ট এক্সপেরিমেন্ট ফ্যাক্টরস লাইক ওয়াটার অ্যান্ড সয়েল, শুধুমাত্র এখানে আমরা সানলাইটটাকে ইন্ডিপেন্ডেন্স ভ্যারিয়েবলস ধরেছিলাম, যে সূর্যালোক পড়লে উদ্ভিদের গ্রোথ বৃদ্ধি পাবে, শুধুই কি সূর্যালোক কাজ করে? তাহলে এখানে কন্ট্রোল ভ্যারিয়েবলস গুলো কি কি এসে গেল না, ওয়াটার আর সয়েল, এই দুটো ভূমিকা গ্রহণ করছে। তাহলে একে আমরা কনস্ট্যান্টলি এক্সপেরিমেন্টের মধ্যে দেখব, কিন্তু অ্যাভয়েড করতে হবে। এক্সটার্নিয়ালস ভ্যারিয়েবলস কি, এক্সটার্নিয়ালস মানে কি, নট ইন্টারেস্টেড, মানে এক্সট্রা ভাবে আসছে, হ্যাঁ, সেটা নট ইন্টারেস্টেড। যেমন ভেরিয়েবলস দ্যাট আর নট অফ ইন্টারেস্ট বাট মাইট এফেক্ট দ্য রেজাল্ট ইজ নট কন্ট্রোলড। এক্সটার্নাল ভ্যারিয়েবলস গুলো যদি প্রভাব পড়ে, আমরা যদি তাকে কন্ট্রোল না করতে পারি, তখন কিন্তু রেজাল্ট আমরা ঠিকঠাক পাবো না। যেমন টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন কুড বি অ্যান্ড এক্সটার্নাল ভ্যারিয়েবলস ইন দ্য প্ল্যান্ট গ্রোথ স্টাডি। তাই এখানে টেম্পারেচার আবার ভূমিকা গ্রহণ করছে, তাপমাত্রা বাড়লে বা কমলে সেখানেও কিন্তু প্ল্যান্টের বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে টেম্পারেচারটা হলো এক্সট্রা ভাবে এখানে আসছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ভ্যারিয়েবলস। তারপরে ভ্যারিয়েবলস গুলোর মধ্যে রিলেশন দেখতে হয়, রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। A hypothesis typically describe the relationship between dependent and independent variables. হ্যাঁ, অর্থাৎ স্টাডি টাইম বাড়ালে তার স্কোর বাড়বে। হ্যাঁ, তো এই রিলেশনশিপ অর্থাৎ পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ, কো রিলেশনশিপ, আমাদের এগুলো দেখতে হবে। স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ টু হ্যান্ডলিং ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস গুলোকে কিভাবে হ্যান্ডলিং করা যায় সেখানে এখানে স্টেপ ওয়াইজ বলা হয়েছে। আইডেন্টিফাই ভ্যারিয়েবলস, কন্ট্রোল ভ্যারিয়েবলস, মিনিমাইজ এক্সটার্নাল ভ্যারিয়েবলস, মনিটর দ্য ভ্যারিয়েবলস, অ্যানালাইজ দ্য রিলেশনশিপ। ওকে, নেক্সট স্টেপস অফ ফর্মুলেট আ হাইপোথেসিস। আমাদের হাইপোথেসিস বানানোর জন্য প্রথম একজন নিউ রিসার্চার কি কি স্টেপ তাকে ফলো করতে হবে, কি কি করলে সে নাল হাইপোথেসিসকে ফর্মুলেট করতে পারবে। প্রথম তাকে রিসার্চের একটি প্রবলেম এরিয়া সিলেকশন করতে হবে, আইডেন্টিফাই আ রিসার্চ প্রবলেম, কন্ডাক্ট আর লিটারেচার রিভিউ, সেই প্রবলেমের উপরে কি ধরনের কাজ হয়েছে তার জন্য লিটারেচার রিভিউ করা, ডিফাইন ভ্যারিয়েবলস,
তার কাজের জন্য সে কি কি ভ্যারিয়েবলস নিয়ে কাজ করবে, হ্যাঁ, যেমন স্টাডি টাইম, এক্সাম পারফরমেন্স বা স্কোর, এগুলো দুটো ভ্যারিয়েবলস নিয়ে সে কাজ করছে। ফর্মুলেট আর টেস্টেবল হাইপোথেসিস, হাইপোথেসিস তার বেসিসে সে হাইপোথেসিস ফর্মুলেশন করবে, নাল হাইপোথেসিস কিছু বানাবে, কিছু অল্টারনেট হাইপোথেসিস বানাবে। মেক প্রিডিকশন, সে কি চাইছে, সে প্রমাণ করতে চাইছে যে স্টাডি আওয়ার বাড়ালে রেজাল্ট বা স্কোর বাড়ে, এটাই তো সে প্রমাণ করতে চাইছে। তাহলে তার প্রেডিকশনটা ঠিক রেখে তাকে সেইভাবে হাইপোথেসিস ফর্মুলেশন করতে হবে। এনশিওর দ্য ফ্যালসিফিয়েবল, ফ্যালসিফিয়েবল মানে হচ্ছে কি না, এ hypothesis must be falsifiable, meaning there should be possibility to prove if wrong through the experimentation, অর্থাৎ হচ্ছে যে পরীক্ষা করা হচ্ছে তার মধ্য দিয়ে যে পসিবিলিটি সেটাকে প্রুভ করা, হ্যাঁ, বা নাল হাইপোথেসিসকে রিজেকশন করা এবং অল্টারনেট হাইপোথেসিসকে প্রুভ করা। ডিফাইন অ্যান্ড ফাইনালাইজেশন, রিফাইন্ড অ্যান্ড ফাইনালাইজেশন হচ্ছে কি, অর্থাৎ আমরা পুনরায় সে হাইপোথেসিসটাকে এনশিওর হওয়ার জন্য তার ক্ল্যারিটি, তার সিম্পলিসিটি, ফোকাস, এগুলোর জন্য আমাদেরকে প্রথমেই তার সম্পর্কে কনসেপ্ট নেওয়া এবং কনসাইজ এবং ক্লিয়ার এনাফ টু টেস্ট, অর্থাৎ সেটা পরিষ্কারভাবে বোঝা। ফাইনাল হাইপোথেসিস, তারপর হচ্ছে ফাইনাল হাইপোথেসিসটা দেওয়া। হাইপোথেসিস টেস্টিং এর জন্য একটি কতগুলি স্টেপ এখানে স্টেপ ওয়াইজ লেখা আছে। সেটআপ হাইপোথেসিস, সেটআপ সুটেবল সিগনিফিক্যান্ট লেভেল, ডিটারমাইন সুটেবল টেস্ট স্ট্যাটিস্টিক্স, ডিটারমাইন ক্রিটিক্যাল রিজিয়ন, পারফরমেন্স কম্পিউটেশন, অর্থাৎ যেটা ইন্টারপ্রিটেশন, ডিসিশন মেকিং। তো এগুলো রয়েছে ফর্মুলেশন জন্য। এইভাবে আরো ক্লিয়ারলি এই পিকচারে দেওয়া হয়েছে। formulating the hypothesis, determining confidence and significant level, এই যে কনফিডেন্স লেভেল, আমি যে কাজটা করতে চাইছি সেটা কি 100% কনফিডেন্স না 99% কনফিডেন্স, 98% কনফিডেন্স আর 95% কনফিডেন্স। সবসময় 99% কনফিডেন্স লেভেল নিয়ে কাজ করা হয়, তার উপরে সিগনিফিক্যান্ট লেভেল থাকে। সিলেক্টিং আ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যে টেস্ট আমরা করতে চাইছি, আমি আগেই বলেছি টি টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট, অ্যানোভা, এই ধরনের টেস্ট আমরা করে থাকি। অ্যাপ্লাইং দ্য স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যান্ড অ্যানালাইজিং দেয়ার আউটপুট, হচ্ছে এগুলো স্টেপগুলো পরপর মনে রাখা, কারণ এনটিএ বা সেটের পরীক্ষায় এই রিঅ্যারেঞ্জ করতে আসে হাইপোথেসিস টেস্টিং। একটি গুড হাইপোথেসিস, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড হাইপোথেসিস, কি কি চরিত্র থাকলে একজন গুড হাইপোথেসিস হয়, যেমন টেস্টেবল থাকবে, ফ্যালসিফিয়েবল থাকতে হবে, আর কি থাকতে হবে, ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ হতে হবে, বেসড অন থিওরি অর এক্সিস্টিং নলেজ, যে নলেজ আছে তার একদম নিউ কোনো নলেজ নিয়ে এসেছি তার উপরে হাইপোথেসিস বানাচ্ছি, সেখানে কিন্তু রিসার্চার এর সাকসেস অনেক কম হয়। তাই যে কাজ হয়েছে বা এক্সিস্টিং নলেজ রয়েছে তার উপরে বেস করে কাজ করতে হয়। ওকে, কন্টেন্টস ভ্যারিয়েবলস গুলোকে নেওয়া, সিম্পল অ্যান্ড স্পেসিফাই, প্রেডিক্ট রিলেশনশিপ দেখা, কনসিস্টেন্স উইথ রিসার্চ মেথডস, মেজারেবল আউটকাম গুলোকে দেখা। এরপর আমরা আসছি নাল হাইপোথেসিস সম্পর্কে একটু ডেসক্রিপ্টলি আমরা জানবো। নাল হাইপোথেসিস ইজ আ ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং। ইট সার্ভ as the default assumption that there is no significant effect or relationship between variables in a study. আমি আগেই বলেছি যে যেগুলো সিগনিফিক্যান্ট নেই, এরকম কোনো এফেক্ট নেই, সেই ধরনের কোনো প্রকল্পকে আমি তৈরি করলাম, কোশ্চেনার বানালাম, সেই ধরনের বলা হচ্ছে যা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিসকে টেস্টিং করতে সাহায্য করবে। ডেফিনেশন এখানে দেওয়া হয়েছে, নাল হাইপোথেসিস ইজ আ স্টেটমেন্ট দ্যাট ইন্ডিকেট নো এফেক্ট, নো ডিফারেন্স, নো রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। ঠিক আছে,
পারপাস কি রয়েছে? দ্য প্রাইমারি পারপাস অফ দ্য নাল হাইপোথেসিস ইজ টু প্রোভাইড আ বেঞ্চমার্ক ফর স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং। স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং এর জন্য একটা বেঞ্চমার্ক হিসাবে কাজ করে। এগুলো হচ্ছে কিওয়ার্ড। ইট অ্যালাউজ রিসার্চার টু ডিটারমাইন ইফ অবজার্ভ এফেক্টস আর ডিউ টু চান্স অর ইফ দে আর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স। সেটা যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় সেটা ডিটারমাইন্ড করবে, রিসার্চারকে নির্ধারণ করতে সাহায্য করবে এবং সেটাও প্রভাবও করবে। ঠিক আছে, যা তার অল্টারনেট হাইপোথেসিসকে সে গ্রহণ করবে কি রিজেকশন করবে সেটা তার উপরে নাল হাইপোথেসিসের উপরে ডিপেন্ড করে। ওকে, if the null hypothesis is rejected, it suggests that the observed effect on statistical significance, অর্থাৎ alternate hypothesis যে রয়েছে সেটা accept হয়ে যাবে। Testing procedure. Researcher conduct experiments or studies to collect data and analysis it to be determined whether to reject or fail to reject the null hypothesis. এটা টেস্টিং প্রসিডিওর, আমরা রিজেকশন করব নাল হাইপোথেসিসকে না তাকে অ্যাকসেপ্ট করব, তার টেস্টিং প্রসিডিওরের উপর নির্ভর করছে। ঠিক আছে, statistical significant রয়েছে a key aspect of hypothesis testing is determined statistically significant using through p value। যে p value এই যে কমন ফ্যাক্টর যেটা হচ্ছে 0.05 নাল হাইপোথেসিস রিজেকশনের জন্য। কমপ্লিমেন্ট টু অল্টারনেট হাইপোথেসিস, এ যদি রিজেকশন দেয় তাহলে আর কে পড়ে থাকছে? কমপ্লিমেন্ট কাকে দেবে? অল্টারনেট হাইপোথেসিসকে ডাইরেকশন দিচ্ছে যে তুমি এবার অ্যাকসেপ্ট হয়ে যাবে, রিসার্চার অ্যাকসেপ্ট অল্টারনেট হাইপোথেসিস। কনটেক্সচুয়াল রেলিভ্যান্স হচ্ছে the formulation of null hypothesis should be relevant to the researcher question and context. It sets the stage of for empirical investigation. empirical investigation এর এটা হচ্ছে স্টেজ যা একটি রিসার্চারকে কি করে না কোশ্চেন এবং কনটেক্সট তৈরি করতে সাহায্য করে। কনক্লুশন রয়েছে এভাবেই। এক্সাম্পল হচ্ছে ইফ null hypothesis rejected, researcher may conclude that there is no strong evidence for the effect wearing more investigation। কোনো প্রমাণ সেইভাবে স্ট্রং কোনো এভিডেন্স নেই যেটা প্রভাব করবে যে রিসার্চারকে। নেক্সট হচ্ছে অল্টারনেট হাইপোথেসিসের ডেসক্রিপশন একটু। অল্টারনেট হাইপোথেসিস ইজ আ ক্রুশিয়াল কম্পোনেন্ট ইন আ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং। ঠিক আছে, এটি প্রেজেন্ট দ্য স্টেটমেন্ট দ্যাট ইন্ডিকেট the presence of effect, a difference and a relationship between variables। আমরা যে ভেরিয়েবলস নিয়েছি তার সম্পর্ক, তাদের মধ্যে ডিফারেন্স, তার প্রভাব সবকিছু আমরা এখানে অল্টারনেট হাইপোথেসিসের মধ্যে রাখি। অল্টারনেট হাইপোথেসিস হচ্ছে কন্ট্রাডিক্ট নাল হাইপোথেসিসের। নাল হাইপোথেসিস যেখানে নেগেটিভের দিকে যাচ্ছে আর অল্টারনেট হাইপোথেসিস হচ্ছে রিসার্চারের যে এম রয়েছে তাকে প্রুভ করার চেষ্টা করছে। ঠিক আছে, পারপাস হচ্ছে কি প্রাইমারি পারপাস অফ দ্য অল্টারনেট হাইপোথেসিস ইজ টু প্রোভাইড হাইপোথেসিস দ্যাট রিসার্চার এম টু সাপোর্ট থ্রু দেয়ার ডেটা অ্যানালিসিস। তার যে এম রয়েছে সেই এমটাকে সাপোর্ট করার জন্যই আমাদের রয়েছে অল্টারনেট হাইপোথেসিস। টাইপ 3 তে হয়েছে কি না, এটা আমরা একটু দেখে নেব আর একটা নতুন মানে কনসেপ্ট যেটা হাইপোথেসিসের নাল হাইপোথেসিসকে রিজেকশন করার জন্য একটা ওয়ান টেল রয়েছে, একটা টু টেল ডাইরেকশন রয়েছে। ঠিক আছে, ওয়ান টেল ডাইরেকশন হচ্ছে মানে এইটা একদিকে, আর টু টেল মানে হচ্ছে দুদিকে ডাইরেকশন। এখানে দেখো পি ভ্যালু লেখা আছে 0.05 আর এটা হচ্ছে সিগনিফিক্যান্ট লেভেল। সিগনিফিক্যান্ট এই যে মাঝখানে দাগটা সিগনিফিক্যান্ট লেভেল। সিগনিফিক্যান্ট লেভেলের দুদিকে যখন যদি ডাইরেকশন আসে তখন তাকে টু টেল বলা হচ্ছে ডাইরেকশন, নন ডাইরেকশন। আর ডাইরেকশন হচ্ছে একদিকে যদি হয় তখন তাকে বলা হবে ওয়ান ডাইরেকশন। স্টুডেন্ট হু স্টাডি উইথ মিউজিক উইল স্কোর হায়ার দ্যান দোজ হু স্টাডি ইন সাইলেন্স। যে সাইলেন্সের সাথে পড়াশোনা করে তার তুলনায় যে মিউজিকের সাথে পড়াশোনা করছে তার স্কোর অনেক ভালো। ঠিক আছে, টু টেলে বলছে দেয়ার ইজ আ ডিফারেন্স ইন এক্সাম স্কোর বিটুইন স্টুডেন্টস হু স্টাডি উইথ মিউজিক অ্যান্ড হু
স্টাডি ইন সাইলেন্স। টোটালে হচ্ছে কি দুদিকে রিজেকশন হচ্ছে, যে পড়াশোনা করছে মিউজিকের সাথে এবং যে সাইলেন্সের সাথে, ঠিক আছে। রিলেশনশিপ উইথ নাল হাইপোথেসিস, দ্য অল্টারনেট হাইপোথেসিস ইজ ফর্মুলেটেড ইন ডাইরেক্ট oppositions to the null hypothesis. If null hypothesis is rejected, alternate hypothesis is accepted. If null hypothesis state there is no difference code, alternate hypothesis will state there is a difference. যেখানে null hypothesis বলছে কোনো ডিফারেন্স নেই, alternate hypothesis বলছে হ্যাঁ ডিফারেন্স রয়েছে। তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে একটু ডেসক্রিপটিভলি দেখব, 1 টেল 2 টেল কিভাবে রিজেকশন হচ্ছে। হাইপোথেসিস টেস্টিং প্রসিডিওর, হ্যাঁ সেখানে এগুলো আমরা আলোচনা করেছি। ডেটা কালেকশন করে সেই ডেটার উপরে নাল হাইপোথেসিসকে প্রথম টেস্ট করা, তারপর অল্টারনেট হাইপোথেসিসকে দেখা। সিগনিফিক্যান্ট লেভেল আমরা দেখব যে পি ভ্যালু কোথায় রয়েছে, হ্যাঁ টি টেস্টের মধ্যে পি ভ্যালু কোথায় রয়েছে, সাজেস্ট করা হয় 0.02 থেকে 0.05 সিগনিফিক্যান্ট লেভেলের উপর। তারপর আমরা কনক্লুশনে আসব। the conclusion from hypothesis testing help researcher to determine if their data support alternate hypothesis. ওকে, আমরা আজকে হাইপোথেসিস সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ এভরিওয়ান।